চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শাহরিন মিমের কাছে। শুরুতেই বলছিলাম যে আপনার সাথে গান নিয়ে আড্ডা হবে, গল্প হবে, তবে সকালের শুরুটা আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শুরু করতে চাই। যেহেতু লালন গীতি আমার খুব পছন্দের, আমি শুরুটা লালন গীতি দিয়েই করি। বেদে নাই যার রূপ রেখাও রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। কেউ বলে পর মিষ্টি কারণা হইল দৃষ্টি, কেউ বলে পর মিষ্টি কারণা হইল দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, তাই দিয়ে লেখা জোখাও রে, তাই দিয়ে লেখা জোখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। লালন কন্যা হিসেবে তুমি পরিচিত, তো তোমার এই নামের পেছনের গল্পটা একটু যদি বলতে। আমি যার কাছে গান শিখতাম তিনি আমাকে অনেক বেশি লালন গীতি দিতেন, কিন্তু তখনও আসলে যে লালন গীতির প্রতি আমার একটা ভালোবাসা এরকম তৈরি হয়নি। এরপরে আমার দাদাবাড়ি কুষ্টিয়াতে, তো বছরে আমরা একবার দুইবার কুষ্টিয়াতে যেতাম, ওখানে লালনের আখড়ায় যেতামই। তো ওখানে যেটা হয় যে সকাল থেকে রাত পর্যন্ত লালনের গান চলতে থাকে এবং যে কেউ ওখানে যে গান গেতে পারে। তো আমি তখন একটা মাত্র লালন গীতি শিখেছিলাম, ওই গানটা আমি গেয়েছিলাম, তখন কাঙালিনী সুফিয়া আমাকে খুব প্রশংসা করলেন। ওই সময় আমার কাছে মনে হলো যে তাইলে তো মানুষ তালি দিবে, এখানে আসলে আমি গান গাইতে পারবো, মানুষজন দেখবে। তখন বাসায় যে আস্তে আস্তে লালন গীতি শেখার শুরু। এরপরে যেটা হলো যে আস্তে আস্তে আমি যখন লালন গীতি গাইতে শুরু করলাম, আমার ওস্তাদ সে আমাকে বলতেন যে তোর কণ্ঠে লালন গীতি খুব ভালো যায়। এরপরে যেটা হলো স্থানীয়ভাবে 2018 সালে আমাকে লালন কন্যা উপাধি দিয়ে একটা ক্রেস্ট দেওয়া হয়েছিল আমাদের বরিশালে, আমার জন্ম বেড়ে ওঠা ওখানে। কিন্তু তারপরও এটা এত বেশি কি বলবো জনপ্রিয়তা পায়নি। যেটা হলো 2019 সালে আমার একটা গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, ওই গানের ক্যাপশন দিয়েছিল যে ছেলেটা আর কি ভিডিও করে ছেড়েছিল, ও ক্যাপশন দিয়েছিল লালন কন্যা। তো 27 লাখ মানুষ এট এ টাইম দেখে ফেলেছিল ওই গান। ওর পর থেকে আসলে কেউ আর আমার নাম সার্চ করে না, ইউটিউবে লালন কন্যা মিম লিখেই সার্চ করে। এই গানের পেছনে অনুপ্রেরণা সবচেয়ে বেশি কে দিয়েছে? আমি যখন ছোটবেলায় ঘুমাতে যেতাম, বাবা 2-4 লাইন গান গাইতেন। ওই বাবার পেটের উপরে আমি ঘুমাতাম, ভুঁড়ির উপরে, আর উনি 2-4 লাইন গান, অনেক গান জানে আব্বু, কিন্তু 2-4 লাইন এরকম। তো ওটা শুনে শুনেই আসলে আমার গানের প্রতি আগ্রহ বাড়ে। এরপরে তো গান শেখা শুরু, এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইন্সপিরেশন আমার বাবা দেয়। স্টেজ শো তো অনেক করা হয়েছে দেশে, তো সেক্ষেত্রে দর্শকদের সাড়া কেমন পাওয়া হয়? আমি যখন স্টেজে উঠি তখন যখন বলে যে আপনাদের সামনে এখন গান করবে লালন কন্যা মিম, তারপরে যখন একটা চিৎকার হয়, ওই চিৎকার অনেকগুলো ভিডিও আমার কাছে আছে আর কি, ওই চিৎকারটা শুনতেই আমার ভালো লাগে। যে আমি যখন স্টেজে উঠছি মানে নিজেকে অন্যরকম ফিল হয় যে এই মানুষগুলোকে আমি চিনি না, এই মানুষগুলো শুধুমাত্র গানের জন্য আমাকে এত পছন্দ করে। এক একটা জায়গায় যাই যখন, তখন এত অচেনা মানুষ, এত অজানা মানুষ, কিন্তু তারা আমাকে না চিনে, মানুষ হিসেবে না জেনে শুধুমাত্র গানের জন্য এত পছন্দ করে। এই জিনিসটা আমি খুব এনজয় করি। আমরা জানি যে আপনি রিয়েলিটি শো থেকে এসেছেন, সেখান থেকে বের হয়ে আসার পরে আপনার পথ চলাটা কতখানি মসৃণ বা কতখানি আমি বলবো বন্ধুর? খুব সত্য যে চ্যানেলের দিকে তো আমার আসলে আশা হয়েছে বেশি, কারণ একটা রিয়েলিটি শো থেকে আসার জন্য যে কয়টা গান আসলে আমার থাকা দরকার। আগে যেরকম হতো যে আমি প্রডিউসার ভাইয়াদেরকে বলতাম ভাইয়া আমার একটু নেন, আমি গান জানি, তো তখন তারা আমার কাছে গান চাইতেন, তখন আমি আমার একটা করা ভিডিও দিতাম, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে নাও হতে পারতো। কিন্তু এখন আমার একদম ওয়েল অর্গানাইজড কিছু গান আছে, ওগুলো আমি পাঠাতে পারি, বা তারাও দেখা যায় যে ইউটিউব স্ক্রল করে বা ফেসবুকে স্ক্রল করে দেখলো, ভাল লাগলো, ডাকলো, এরকম হয়। তো যেটা বলবো যে চ্যানেল ক্ষেত্রে পথ অবশ্যই মসৃণ হয়েছে। আর বন্ধুর আমি বলবো না, তবে দায়বদ্ধতার জায়গাও তো বেড়েছে। আগে যেরকম হুটহাট একটা গান গেয়ে দিলাম, কোনো সমস্যা নেই, আমি আমার মতো গাইলাম। আর বন্ধুর বলতে না,
তবে কম্পিটিশন বেড়েছে, কারণ আগে তো আমার মতো করে আমি গাইতাম, কেউ শুনলে শুনলো না শুনলে নাই, বাট এখন তো ও কাজ করতেছে, আমার কাজ করতে হবে, বা ও এটা ভালো করছে, ওর থেকে আমার ভালো করতে হবে, এই কম্পিটিশনটা থাকে। এই অংশে আমরা আরেকটা গান শুনে ফেলি। ওকে, আমি বিচ্ছেদী গান খুব পছন্দ করে গাই, সালাম সরকারের একটা গান চেষ্টা করি। ভালোবাসা করে যারা, আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ভালোবাসা করে যারা, আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেঈমানের পায়, না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেঈমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। একটু মৌলিক গানের বিষয় জানতে চাই, এ পর্যন্ত কতগুলো মৌলিক গান করা হয়েছে? 12টারও বেশি এখন পর্যন্ত যেগুলো এসেছে, সেগুলো আমার খুব পছন্দের, বাট এই বছরটা আমি একদমই মৌলিক গানের পেছনেই নিজেকে রাখতে চাচ্ছি, কারণ একটা নাম হয়ে গেছে লালন কন্যা মিম, সবাই পছন্দ করে, কিন্তু আমার খুব ইচ্ছা যে মানুষ বলবে এটা মিমের গান। এই জন্য এই বছরটা বেশ কয়েকটা গানে আমার খুব পছন্দের কিছু গানে আমার ভয়েস দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সামনে আসবে। প্লেব্যাকের বিষয়ে জানতে চাই, যে পরিকল্পনা তো নিশ্চয়ই আছে, সেই স্বপ্নটা সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ প্লেব্যাকের কাজ করা আমার হয়েছে খুব স্বল্প সময়ে, একটা মিউজিক্যাল জার্নি নামক একটা মুভিতে ইমন শাহ স্যারের সঙ্গীত পরিচালনায় আমি লালন গীতি করার সুযোগ পেয়েছি। অভিজ্ঞতাটা কেমন? মানে আমাকে যখন কল করা হয়েছে যে মিম তোমাকে এরকম, তুমি একটু আমাকে যখন ফোন দিল, বললো যে এই গানটা একটু পাঠাও তো গে, তো আমি পাঠালাম। পাঠানোর পরে বললো যে ব্যাস আর কোনো কিছু দরকার নেই, এটা 2টা ভয়েসে গাইতে হবে। 2টা ভয়েস কিভাবে 2টা ভয়েস? বলে একটা ছোটবেলা বাচ্চা কালের ভয়েস আর একটা ম্যাচিউর ভয়েস। এখন বাচ্চা কালের ভয়েস আমি কিভাবে গাইবো, এটা আমার খুব ভয় লাগতেছে যে আমি বাচ্চা। বললো যে না তুমি চেষ্টা করো, পারবা। তো ওই সময় যখন বসে আমি ভাবছি যে হয় না অনেক সময় যে বলছে আর হবে না, কাজ বাজ হবে না। তো পরে যখন আমাকে সত্যি সত্যি ভয়েস রেকর্ডিং এর জন্য ডাকা হলো, এবং যখন আমি দেখলাম যে না সব কাজ বাজ শুরু হয়ে গেছে, শুটিং এর কাজ হয়ে যাচ্ছে, তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম যে আসলে কি সত্যি এটা। কারণ আমি তো আসলে কখনো এটাও চিন্তা করিনি যে এত লাইট ক্যামেরার সামনে আমি কখনো বসে কথা বলবো, গান গাইবো, সেখানে একটা মুভিতে আমার গান আসবে এবং আমার পছন্দের জনরারই গান আসবে। এটা স্বপ্নের মতো সুন্দর। একটা প্রতিযোগিতা থেকে যখন বের হয়ে আসে, রিয়েলিটি শো থেকে যখন বের হয়ে আসা হয়, তখন দেখা যায় যে অনেকে হারিয়ে গেছে, অনেককে আমরা খুব আমাদের সামনে পাই, কাছে পাই। তো এটা কেন হয়? কেন মানুষ হারিয়ে যায়, আর কেনই বা কিছু মানুষকে আমরা অনেকটা সময় ধরে মনে রাখি? অনেক সময় হয় যে ফ্রাস্ট্রেশন থেকে মানুষ গুটিয়ে নেয় যে আমাকে দিয়ে হবে না, এটাই সবচেয়ে বড় অবস্টাকেল আমার কাছে মনে হয়। যেমন আমার ক্ষেত্রেও এরকম হয় যে আমি খুব ভালো গান করছি, ব্যাপারটা এরকম না, বাট আমি দেখছি যে আমার চেয়েও যারা খারাপ গান করছে তারাও কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো পর্যায়ে আছে এবং তারা খুব দাপটের সাথে কাজ করছে। হ্যাঁ, তো তখন খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি তো ভাই 33 পাওয়ার যোগ্য, আমার 33 অন্তত দাও, আমাকে তো টেনে 20-এ নামে হচ্ছে ফেল করানোর দরকার নেই। আবার হয় না অনেক সময় অনেক বড় বড় প্রজেক্টে দেখছি যে নিজের নাম আছে, কিন্তু কি কারণে লিস্ট থেকে নাম বাদ পড়ে যাচ্ছে সেটাও জানতে পারছি না, আবার অনেকে সেখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এটা হয় একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যে জীবনসঙ্গী চুজ করা, যে হয় না যে একটা কি বলবো, একটা স্টেজ থেকে আসার পরে আমরা হুট করে একদম এখনই বিয়ে শাদী করে ফেলতে হবে, এই করতে হবে সেই করতে হবে, খুব হুট করে ডিসিশন নিয়ে ফেলি। সেক্ষেত্রে দেখা যায় যে মানুষটা আমাকে বলছিল যে তোমার গানই আমার খুব ভালো লাগে, তোমার গান শুনেই আমি প্রেমে পড়ছি, এরকম। আবার বিয়ের পরে দেখা যায় যে তুমি গানটাই করতে পারবে না, তোমার গান হবে আমার জন্য, আমার জন্য করতে পারবে না। এক্ষেত্রে অনেক সময় মেয়েরা হয়তো বা একটু পিছায় যায়। আরেকটা ব্যাপার হতে পারে যে
আমি রিয়েলিটি শো থেকে আসছি বা আমি একটা প্রতিযোগিতা থেকে আসছি, আমি তো গান যা করব তাই হিট, বা আমি চ্যাম্পিয়ন, আমি যা করব তাই হিট, এরকম একটা দাম্ভিকতা থেকেও হয়তো বা আস্তে আস্তে মানুষ ডিমোশনের দিকে যায়। আমি দেখেছি অনেক চ্যাম্পিয়ন হারিয়ে গেছে, আমাদের সামনেই হারিয়ে গেছে, বা অনেকে টপ 10-এও নাই, তারা অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে। আমার কাছে এই ব্যাপারগুলো একটু মনে হয় যে দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে, বা নিজের কাছে নিজের কমিটমেন্টের কাছে, যদি আমি কালকে যে কাজটা করছি আজকের দিনে আমি কি করতে পারছি, আমি কি গোছাতে পারছি, বা আমি কি কিছু দিতে পারছি, এই জবাবদিহিতার জায়গাটা যদি নিজের কাছে স্পষ্ট হয় তাহলে মানুষ হারায় না। আরেকটা ব্যাপার, এখন যে বর্তমানে ভাইরাল শব্দ, তো আমার কাছে মনে হয় যে ভাইরাল আর পপুলারিটি ব্যাপারটা এক না। ভাইরাল আজকে হচ্ছে কালকে হচ্ছে, হতেই আছে, এটা হামেশা নেগেটিভলি ভাইরাল হচ্ছে, পজিটিভলি ভাইরাল হচ্ছে, ভাইরাল তো ভাইরাল হলে আমি মুই কি হনুরে যে একটা ব্যাপার, এই ব্যাপারটাও হারায় যাওয়ার জন্য একটা বড় রিজন। কারণ আমরা ভাইরাল আর পপুলারিটি এই ব্যাপার দুটোকে এক করে ফেলি মনে হয়। প্রতিবন্ধকতা কি পরিবার থেকে কখনো? প্রত্যেকটা মানুষ আমাকে, গানের ক্ষেত্রে না, আমি বলবো যে কোনো কাজের ক্ষেত্রে তারা আমাকে ফুল ফ্রিডমটা দিয়েছে, এবং আমি এই ফ্রিডমের মিস ইউজটা কখনো করি না। আমি সবসময় ফ্রিডম নিতে পছন্দ করি, কিন্তু লিবারেল লাইফ লিড করতে পছন্দ করি না। লাগামের মধ্যে থাকা আমার খুব পছন্দের। তো আমার আম্মা যেটা করতেন, ছোটবেলায় আমি যখন গান গাইতাম, আমার আম্মা খুব যে গান বোঝে জানে ব্যাপারটা এরকম না, কিন্তু ওই যে চিল্লায় গান করতাম, তখন আম্মা বলতে এখানে চিল্লানো যাবে না, এখান থেকে একটু গলা চাপায় গাইতে হবে। আবার আমার ভাইয়া, এখন আমি ভাইয়াদের সাথে থাকি, বড় ভাইয়া, ভাবি, ছোট ভাইয়া, ছোট ভাবি, এমনও হয় যে স্টেজ করে আমি 4টায় ফিরেছি, কিন্তু দরজায় নক করলে বা একটা ফোন দিলে তারা এসে দরজা খুলে দেয়, জানে যে আমি বাইরে খাই না, কোনো জায়গায় আমি বাইরে খাই না, তারা বসে থাকে, রান্না করে রেখে বসে থাকে, আমি যতক্ষণ খাই ততক্ষণ বসে থাকে। এটা একটা বিশাল বড় মেন্টাল সাপোর্ট। আমি যদি বাইরে থেকে এসে দেখতাম যে আমার বাসায় খাবার নেই, বা আমি ঢুকতে পারছি না, হোস্টেল লাইফ লিড করে আমি নিজের মতো করে নিজে রান্না করে, এটা হতো না আমার দিয়ে। আমি খুবই আরামপ্রিয় মানুষ, এটা আমাকে দিয়ে হতো না। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করে। শেষ প্রান্তে চলে এলাম আয়োজনের। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা তোমার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান, এবার আমি একটা ভান্ডারি গান, শাহ আলম সরকারের খুব প্রচলিত একটা গান চেষ্টা করছি। আগুন পানি বাতাস নূর মিশাইয়া, মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, আগুন পানি বাতাস নূর মিশাইয়া, মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া বাড়াইয়া সেদা, ওরে তার ভিতর নিজে গিয়া বাড়াইয়া সেদা, মূর্তির মানুষ রাখছে নাম গো, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম গো, মানুষ রাখছে নাম। সেই মানুষ রে দিছে আল্লাহ শুনতে 2টা কান, সেই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর শান। সেই মানুষ রে দিছে আল্লাহ শুনতে 2টা কান, সেই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর শান। শুইন না মানুষ, মানুষের বদনাম, আর শুইন না মানুষ, মানুষের বদনাম। মূর্তির মানুষ রাখছে নাম গো, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম গো, মানুষ রাখছে নাম।